মা, তোমার হাই হিল জুতো পরে যখন রান্নাঘরে কাজ করছিলে তখন আমি লুকিয়ে দেখেছি। তোমার হাঁটার ভঙ্গি আমাকে পাগল করেছে গো। আজ বিকেলে বিয়েবাড়িতে যাওয়ার ছিল। সকালেই নতুন শাড়ি আর হাই হিল জুতো পরে প্রস্তুত হয়ে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ বাড়িতে মেহমান এসে গেল। তাদের জন্য খাবার বানাতে হল। হাই হিল জুতো পরেই রান্নাঘরে কাজ করতে লাগলাম। অভ্যাস না থাকায় একটু কষ্ট হচ্ছিল। মেহমানরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এলো, বলল, মা, তুমি হাই হিল পরে রান্না করছিলে? আমি বললাম, হ্যাঁ, খোলার সময় ছিল না। সে একটু অস্বস্তি নিয়ে বলল, আমি লুকিয়ে দেখেছি তোমার হাঁটার ভঙ্গি। কথা থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, হাঁটার ভঙ্গি কি? সে আমার কাছে এসে বলল, মা, হাই হিলে তোমার হিপের দোলানো, তোমার পায়ের কার্ভ, এসব দেখে আমি বুঝেছি তুমি কত সেক্সি। আমি তোমাকে একজন নারী হিসেবে আকাঙ্ক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তাই আমার পায়ে এখনও হাই হিল জুতো পরা ছিল। হঠাৎ মনে হল যেন মাটিতে পা রাখতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সেন, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনটা খুব সাধারণ ছিল। স্বামী সুদীপ্ত একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আমি গৃহিণী। ২ সন্তান নিয়ে খুব সুখেই দিন কাটছিল। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। সেদিন ছিল শনিবার। সকালবেলা আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল এসে বলল, মা, আমার একটা কথা আছে। আমি বললাম, বল বাবা, কি কথা? সে একটু ইতস্তত করে বলল, মা, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। উহুল আমাকে নিয়ে গেল তার রুমে। সেখানে তার ডেস্কের উপর একটা পুরনো বাক্স রাখা ছিল। সে বলল, মা, এইটা আমি দাদুবাড়ির পুরনো ঘরে পেয়েছি। এর ভেতরে কি আছে জানো? আমি বললাম, না তো, কি আছে? সে বাক্সটা খুলো। ভেতরে অনেকগুলো পুরনো চিঠি, ছবি আর একটা ডায়েরি। রাহুল বলল, মা, এগুলো দাদুর লেখা। কিন্তু ব্যাপার হচ্ছে, এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যেটা আমাদের পরিবারের একটা বড় রহস্য। আমি যখন এগুলো পড়েছি তখন খুব অবাক হয়েছি গো। আমি কৌতূহলী হয়ে বললাম, কি লেখা আছে? রাহুল ডায়েরিটা খুলে একটা পাতা দেখায়। সেখানে লেখা ছিল, আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত ঘর আছে। সেই ঘরে আছে আমাদের পূর্বপুরুষদের লুকানো সম্পদ। কিন্তু সেই ঘরে যাওয়ার পথটা খুবই বিপজ্জনক। আমার মাথা ঘুরে গেল। এমন কথা তো কোনোদিন শুনিনি। রাহুল বলল, মা, আমি আরও পড়েছি। দাদু লিখেছেন যে সেই গুপ্ত ঘরের দরজা খোলার জন্য একটা বিশেষ চাবি লাগে। সেই চাবিটা আছে আমাদের বাড়ির কোথাও। আমি বললাম, রাহুল,
এসব তো রূপকথার গল্পের মতো শোনাচ্ছে, সত্যি হবে নাকি? রাহুল বলল, মা, আমি নিশ্চিত। দাদু খুব বিশ্বস্ত মানুষ ছিলেন, উনি মিথ্যে লিখবেন কেন? সেদিন সারাদিন আমার মন অস্থির ছিল। রাতে স্বামী অফিস থেকে ফিরে এসে আমি তাকে সব বললাম। সুদীপ্ত তো প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু যখন আমি ডায়েরিটা দেখালাম তখন সেও অবাক হয়ে গেল। পরের দিন রবিবার, আমরা সবাই মিলে বাড়ির প্রতিটি কোণে খুঁজতে শুরু করলাম। পূর্ণিমা প্রথমে ব্যাপারটা বুঝতে পারছিল না, কিন্তু যখন আমরা তাকে বললাম যে আমরা একটা রহস্যের সমাধান করছি, তখন সেও উৎসাহিত হয়ে গেল। আমরা খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল, কোথাও কোনো চাবি পেলাম না। হঠাৎ পূর্ণিমা চিল্লার করে বলল, দিদি, এখানে কি? সে আমাদের বেডরুমের আলমারির পিছনে একটা ছোট্ট ফাঁক দেখিয়ে দিল। সুদীপ্ত তো আলমারিটা সরিয়ে দিল, দেখি দেয়ালে একটা ছোট্ট গর্ত। সেই গর্তের ভেতরে একটা পুরনো কাপড়ে মোড়ানো কিছু একটা। রাহুল সেটা বের করে খুল, ভেতরে একটা অদ্ভুত আকৃতির চাবি। সেই চাবির গায়ে কিছু প্রতীক খোদাই করা। সুদীপ্ত বলল, এবার আমাদের খুঁজে বের করতে হবে সেই গুপ্তঘরটা কোথায়। আমরা আবার ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল, বাড়ির উত্তর পশ্চিম কোণে রান্নাঘরের পাশে ছোট্ট স্টোররুমের মেঝেতে একটা আলগা টাইল আছে। সেই টাইলস ছাড়ালে নিচে একটা সিঁড়ি পাওয়া যাবে। ব্যাস, আমরা সবাই স্টোররুমে গেলাম। সেখানে সত্যিই একটা টাইল একটু আলগা লাগছিল। সুদীপ্ত তো সেই টাইলটা উঠিয়ে দিল, নিচে একটা সংকীর্ণ সিঁড়ি। আমার হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। পূর্ণিমা ভয়ে আমার হাত ধরে রইল। রাহুল উৎসাহে বলল, চলো মা, নেমে দেখি গো। আমরা টর্চ লাইট নিয়ে একে একে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা বেশ গভীর ছিল। প্রায় 20টি ধাপ নামার পর একটা সংকীর্ণ করিডোর। করিডোর ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম একটা দরজার সামনে। দরজাটা পুরোপুরি বন্ধ, তার মাঝখানে একটা ছোট্ট তালার মতো জিনিস। সুদীপ্ত তো আমাদের পাওয়া চাবিটা সেই তালায় লাগালো। চাবিটা পারফেক্ট ম্যাচ। একটা ক্লিক আওয়াজের সাথে দরজা খুলে গেল। আমরা যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। একটা বিশাল ঘর, ঘরের চারদিকে অসংখ্য বই, পুরনো আসবাবপত্র আর সোনার পাওয়া গহনা ভর্তি কয়েকটা বাক্স। রাহুল অবাক হয়ে বলল, মা, এত আসল সোনা? পূর্ণিমা বলল, এত সুন্দর সুন্দর জিনিস। কিন্তু আমার নজর পড়ল ঘরের কোণে রাখা একটা বট ট্রাঙ্কে। সেই ট্রাঙ্কের উপরে একটা চিঠি। আমি সেই চিঠিটা নিয়ে পড়লাম। চিঠিতে লেখা ছিল, যে কেউ এই গুপ্ত ঘরে প্রবেশ করবে সে আমাদের বংশের উত্তরাধিকারী। এই সম্পদগুলো তার, কিন্তু একটা শর্ত আছে। এই সম্পদ দিয়ে অবশ্যই গরিব মানুষদের সাহায্য করতে হবে, নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। আগে আমার চোখে পানি এসে গেল। আমি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষরা কত মহান ছিলেন। সুদীপ্ত বলল, মিতালি, আমাদের জীবন এবার বদলে যাবে, কিন্তু আমরা এই শর্ত মানব। আমরা সেই দিন থেকে নিয়মিত সেই গুপ্তঘরে যেতে শুরু করলাম। সেখানকার বইগুলো পড়ে আমরা অনেক কিছু শিখলাম, জানতে পারলাম আমাদের পূর্বপুরুষরা সমাজসেবক ছিলেন। আমরা সেই সম্পদ দিয়ে এলাকার গরিব ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করলাম, একটা দাতব্য সংস্থা খুললাম। রাহুল আর পূর্ণিমা এই কাজে আমাদের সাহায্য করত। আমাদের পরিবারে একটা নতুন উদ্দেশ্য এসেছিল। কিন্তু একদিন আরেকটা বড় ঘটনা ঘটল। আমরা যখন সেই গুপ্তঘরে বসে বই পড়ছিলাম, তখন হঠাৎ একটা আওয়াজ পেলাম। মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে। আওয়াজটা আসছিল ঘরের দেয়ালের পেছন থেকে। সুদীপ্ত দেয়াল খুঁটিয়ে দেখল। দেখা গেল একটা দেয়াল আসলেই গোপন দরজা। সেই দরজা খুলে আমরা প্রবেশ করলাম আরেকটা ছোট ঘরে। সেখানে একটা মেয়ে বসে কাঁদছিল। মেয়েটার বয়স প্রায় 15। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বললাম, মেয়ে, তুমি কে? এখানে কি করে এলে? মেয়েটা ভয়ে ভয়ে বলল, আমার নাম শান্তি, আমি পালিয়ে এসেছি। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিল। আমি লুকানোর জায়গা খুঁজতে খুঁজতে এই সুড়ঙ্গ দিয়ে এখানে এসেছি। আমার মায়া হয়ে গেল। আমি বললাম, মেয়ে, তুমি চিন্তা করো না, আমরা তোমায় সাহায্য করব। রাহুল বলল, মা, আমরা শান্তি দিদিকে আমাদের বাড়িতে রাখতে পারি? খুব। পূর্ণিমা বলল, হ্যাঁ, আমার একটা বোন হবে। সেদিন থেকে শান্তি আমাদের পরিবারের অংশ হয়ে গেল।
আমরা তাকে পড়াশোনা করাতে শুরু করলাম। কিন্তু সমস্যা হল, শান্তির পরিবার তাকে খুঁজছিল। একদিন তারা আমাদের বাড়িতে এসে হাজির। শান্তির বাবা রেগে গিয়ে বলল, আমার মেয়েকে ফেরত দাও, তোমাদের কোন অধিকার নেই ওকে রাখার। সুদীপ্ত শান্তভাবে বলল, আপনার মেয়ে এখানে নিজের ইচ্ছায় এসেছে, আমরা তাকে জোর করে রাখিনি গিয়ে। কিন্তু শান্তির বাবা শুনতে চাইল না। সে পুলিশে অভিযোগ করার হুমকি দিল। আমি বুঝতে পারলাম অবস্থা খারাপ। আমি শান্তিকে ডেকে বললাম, মেয়ে, তুমি কি করতে চাও? শান্তি কেঁদে কেঁদে বলল, খুঁটিমা, আমি এই বাড়িতেই থাকতে চাই। আমি পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে চাই। আমি সিদ্ধান্ত নিলাম। আমি শান্তির বাবার সাথে কথা বললাম, দেখুন, আপনার মেয়ে খুব মেধাবী, আমরা তাকে পড়িয়ে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, আপনি তাকে এই সুযোগ দিন। অনেক কথাবার্তার পর শান্তির বাবা রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে, মেয়ে যদি এখানে থাকতে চায় তাহলে থাকুক, কিন্তু ওর খোঁজ খবর রাখতে হবে। এভাবে শান্তি আমাদের পরিবারে স্থায়ী হয়ে গেল। আমাদের ঘরে এখন 3টে সন্তান, রাহুল, পূর্ণিমা আর শান্তি। সময় গড়িয়ে চলল। শান্তি দ্রুত পড়াশোনায় এগিয়ে গেল। রাহুল কলেজ শেষ করে একটা ভালো জায়গায় চাকরি পেল। পূর্ণিমা স্কুলে ভালো ফলাফল করছিল। আমাদের দাতব্য সংস্থাও ভালো চলছিল। আমরা প্রতি মাসে অনেক গরিব পরিবারকে সাহায্য করতাম। কিন্তু একদিন আর একটা বড় চমক অপেক্ষা করছিল। আমরা যখন সেই গুপ্ত ঘরে কাজ করছিলাম, তখন হঠাৎ মেঝেতে একটা আলগা টাইল চোখে পড়ল। সেই টাইল সরিয়ে দেখি নিচে একটা ধাতুর বাক্স। বাক্স খুলে দেখি ভিতরে একটা মানচিত্র আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, এই মানচিত্র অনুসরণ করলে তুমি পাবে আমাদের পূর্বপুরুষদের আসল গুপ্তধন। কিন্তু সাবধান, এই পথ অত্যন্ত বিপজ্জনক। রাহুল উৎসাহিত হয়ে বলল, মা, আমরা কি এই অ্যাডভেঞ্চারে যাব? আমি ভাবলাম, পরিবারের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই যাত্রায় যাব। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে শহরের বাইরে একটা পাহাড়ে। সেখানে একটা গুহা আছে। আমরা পরের সপ্তাহান্তে সবাই মিলে বের হলাম। সাথে নিলাম প্রয়োজনীয় সরঞ্জাম, টর্চ লাইট, রশি, খাবার, পানি। পাহাড়ে পৌঁছে আমরা গুহা খুঁজতে শুরু করলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পেলাম একটা ছোট গুহার মুখ। গুহার ভিতরে প্রবেশ করতেই একটা সংকীর্ণ পথ। আমরা সাবধানে এগিয়ে চললাম। হঠাৎ পূর্ণিমা চিল্লার করে বলল, মা, এইখানে একটা সাপ। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সুদীপ সাহস করে সেই সাপটাকে তাড়িয়ে দিল। আমরা আবার এগিয়ে চললাম। গুহার গভীরে গিয়ে আমরা পেলাম একটা বড় গুহা। সেই গুহার মাঝখানে একটা বড় পাথর, পাথরের উপরে কিছু প্রতীক খোদাই করা। রাহুল মানচিত্রের সাথে মিলিয়ে দেখল, প্রতীকগুলো ঠিক মানচিত্রের মতোই। আমরা পাথরটা সরানোর চেষ্টা করলাম। অনেক কষ্টের পর পাথরটা একপাশে সরে গেল। নিচে একটা গর্ত, গর্তের ভিতরে একটা বট ট্রাঙ্ক খুলে আমরা যা দেখলাম তা আমাদের সব কল্পনাকে হার মানা। অসংখ্য সোনার মুদ্রা, হীরার গয়না, মূল্যবান পাথর। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল একটা চিঠি। সেই চিঠিতে আমাদের পূর্বপুরুষদের পুরো ইতিহাস লেখা। জানতে পারলাম আমাদের পূর্বপুরুষরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই গুপ্তধন ছিল তাদের সংগৃহীত অর্থ, যা তারা দেশের স্বাধীনতার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। আমার গর্ভে বুক ভরে গেল। আমি বুঝতে পারলাম আমরা কত মহান একটা বংশের উত্তরসূরি। আমরা সেই গুপ্তধন নিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু এই অর্থ দিয়ে আমরা নিজেদের জন্য কিছু কিনলাম না, বরং আরও বেশি মানুষের সাহায্য করতে শুরু করলাম। আমরা একটা বড় স্কুল বানালাম, একটা হাসপাতালও তৈরি করলাম। আমাদের এলাকার সব গরিব মানুষ উপকৃত হল। শান্তি ইতিমধ্যে কলেজে ভর্তি হয়েছে। সে আমাদের দাতব্য কাজেও সাহায্য করে। আজ যখন আমি পিছনে তাকাই,
মনে হয় আমার জীবনটা একটা রূপকথার গল্প। একদিকে আমি একজন সাধারণ গৃহিণী ছিলাম, আজ আমি একটা বড় সমাজসেবী সংস্থার প্রধান। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। কয়েক মাস পর আরেকটা ঘটনা ঘটল, যা আমাদের জীবনকে আরও রোমাঞ্চকর করে তুলল। একদিন রাহুল অফিস থেকে ফিরে খুব উৎসাহিত হয়ে বলল, মা, আমার একজন সহকর্মী আছে, তার নাম অভিজিৎ। সে বলেছে তার দাদু একজন ইতিহাসবিদ ছিলেন। তিনি আমাদের এলাকার পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করতেন। আমি বললাম, তা কি হয়েছে? রাহুল বলল, অভিজিৎ জানতে পেরেছে আমরা কিছু পুরনো জিনিস পেয়েছি। সে তার দাদুর গবেষণার কাগজপত্র আমাদের দেখাতে চায়। পরের দিন অভিজিৎ আমাদের বাড়িতে এলো। তার সাথে একটা বড় ব্যাগ ভর্তি পুরনো বই, কাগজ আর ফটো। অভিজিৎ আমাদের দেখালো তার দাদুর আঁকা একটা মানচিত্র। সেই মানচিত্রে আমাদের এলাকার আরও কয়েকটা গুপ্তস্থানের চিহ্ন ছিল। আপনারা শুধু একটা জায়গা আবিষ্কার করেছেন, অভিজিৎ বলল। আমার দাদুর মতে এই এলাকায় আরও 4টা গুপ্তস্থান আছে। প্রতিটা স্থানে আছে আলাদা ধরনের গুপ্তধন। পূর্ণিমা উৎসাহে বলল, তাহলে আমরা সবগুলো খুঁজে বের করব। শান্তিও সাথে সাথে বলল, হ্যাঁ, এটা হবে দারুণ অ্যাডভেঞ্চার। আমি সুদীপ্তর দিকে তাকালাম। সে মাথা নেড়ে সম্মতি জানালো। আমরা পরের সপ্তাহে প্রথম স্থানের খুঁজে বের হলাম। অভিজিৎ আমাদের সাথে গেল। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে শহরের পূর্ব পাশে একটা পুকুরের ধারে। সেই পুকুরের কাছে পৌঁছে আমরা খুঁজতে শুরু করলাম। মানচিত্রে একটা বড় বটগাছের নিশানা ছিল। আমরা সেই বটগাছ খুঁজে পেলাম। বটগাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর আমাদের ভাবরা একটা শক্ত জিনিসে লাগল। সেটা ছিল একটা পাথরের বাক্স। বাক্স খুলে দেখি ভিতরে অনেকগুলো প্রাচীন বই আর পাণ্ডুলিপি। অভিজিৎ বইগুলো দেখে অবাক হয়ে বলল, এগুলো অমূল্য। এগুলো আমাদের দেশের প্রাচীন সভ্যতার নিদর্শন। আমরা সেই বইগুলো নিয়ে বাড়ি ফিরলাম। অভিজিৎ তার এক অধ্যাপক বন্ধুকে দিয়ে বইগুলো পরীক্ষা করালো। অধ্যাপক জানালেন যে এগুলো প্রায় 5000 বছরের পুরনো। এর মধ্যে আছে আয়ুর্বেদিক ঔষধের ফর্মুলা, জ্যোতিষশাস্ত্র আর প্রাচীন গণিতের তত্ত্ব। আমরা সিদ্ধান্ত নিলাম এই বইগুলো জাদুঘরে দান করব, যাতে সবাই এগুলোর উপকার পেতে পারে। এরপর আমরা গেলাম দ্বিতীয় স্থানে। সেটা ছিল শহরের দক্ষিণ পাশে একটা পুরনো মন্দিরের কাছে। মন্দিরের পুরোহিত আমাদের জানালেন যে সেই মন্দির প্রায় 30 বছরের পুরনো। তার দাদা তাকে বলেছিলেন যে মন্দিরের নিচে কোনো গুপ্তকক্ষ আছে। আমরা পুরোহিতের সাহায্যে মন্দিরের ভিতরে খুঁজতে শুরু করলাম। বেদির নিচে একটা আলগা পাথর পেলাম। পাথর সরিয়ে নিচে পেলাম একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমে দেখি একটা ছোট্ট কক্ষ। কক্ষের মাঝখানে একটা প্রাচীন মূর্তি। মূর্তির পাদদেশে ছিল একটা ছোট্ট বাক্স। বাক্সে পেলাম কিছু প্রাচীন মুদ্রা আর একটা স্বর্ণের তৈরি ছোট্ট মূর্তি। পুরোহিত আমাদের বললেন, এই মূর্তি আমাদের মন্দিরে থাকুক। এটা আমাদের ঐতিহ্যের অংশ। আমরা সেই মূর্তি মন্দিরেই রেখে দিলাম। কিন্তু মুদ্রাগুলো আমরা একটা মিউজিয়ামে দান করলাম। তৃতীয় স্থান ছিল একটা পুরনো কুয়ার কাছে। সেই কুয়া শুকিয়ে গিয়েছিল বহু বছর আগে। আমরা কুয়ার ভিতরে নামলাম। কুয়ার দেয়ালে একটা ছোট্ট ফাঁক পেলাম। সেই ফাঁকের ভিতরে ছিল একটা চামড়ার থলি। থলির ভিতরে পেলাম কিছু দুর্লভ রত্নপাথর আর একটা হস্তলিখিত চিঠি। চিঠিতে লেখা ছিল যে এই গুপ্তধন পাবে সে আমাদের বংশের সন্তান। এই রত্নপাথরগুলো ব্যবহার করে সমাজের কল্যাণে কাজ করব। আমরা সেই রত্নপাথর বিক্রি করে
তার টাকা দিয়ে আরও একটা স্কুল তৈরি করলাম। চতুর্থ আর শেষ স্থানটা ছিল সবচেয়ে রহস্যময়। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে একটা জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলে পৌঁছে আমরা দেখলাম একটা অদ্ভুত গঠনের পাথরের স্তূপ। পাথরগুলো এমনভাবে সাজানো যেন কোনো প্রাচীন স্থাপত্যের অংশ। অভিজিৎ তার দাদুর নোট দেখে বলল, এই পাথরের স্তূপের মধ্যেই লুকানো আছে সবচেয়ে বড় গুপ্তধন। আমরা পাথরগুলো সরাতে শুরু করলাম। অনেক কষ্টের পর একটা বড় গর্তের মুখ খুলে গেল। গর্তের ভিতরে নেমে দেখি একটা বিশাল প্রাকৃতিক গুহা। গুহার মাঝখানে একটা প্রাচীন সিংহাসন। সিংহাসনের নিচে পেলাম একটা বিশাল সোনার পাত্র। পাত্রের ভিতরে অসংখ্য হীরা, মুক্তা আর মূল্যবান পাথর। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল সিংহাসনের উপর রাখা একটা স্বর্ণের ফলক। সেই ফলকে খোদাই করা ছিল আমাদের পূর্বপুরুষদের সম্পূর্ণ বংশতালিকা। জানতে পারলাম আমাদের পূর্বপুরুষরা শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তারা ছিলেন একটা রাজবংশের সদস্য। আমার মাথা ঘুরে গেল। আমি একজন সাধারণ গৃহিণী ভেবেছিলাম, অথচ আমি একটা রাজবংশের উত্তরসূরি। সুদীপ্ত আমার হাত ধরে বলল, মিতালি, এই তথ্য জানার পরেও আমাদের কর্তব্য পরিবর্তন হয়নি। আমরা আগের মতোই মানুষের সেবা করে যাব। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা সেই সোনার পাত্র আর রত্নপাথরগুলো নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু স্বর্ণের ফলকটা আমরা সেই গুহাতেই রেখে দিলাম। সেটা আমাদের পূর্বপুরুষদের স্মৃতি। এই শেষ গুপ্তধন দিয়ে আমরা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলাম। সেই বিশ্ববিদ্যালয় গরিব মেধাবী ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। রাহুল এখন সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে সাহায্য করে। পূর্ণিমা আর শান্তি দুজনেই সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আজ যখন আমি আমাদের এই যাত্রার কথা ভাবি, মনে হয় স্বপ্ন দেখছি। একটা হাই হিল জুতো পরে রান্না করা থেকে শুরু করে একটা রাজবংশের ইতিহাস আবিষ্কার করা, এই যেন কোনো রূপকথার গল্প। কিন্তু এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, আমরা শুধু গুপ্তধন পাইনি, আমরা পেয়েছি একটা উদ্দেশ্য। আমরা বুঝতে পেরেছি যে সম্পদের আসল মূল্য হচ্ছে তা দিয়ে অন্যদের সাহায্য করা। আমাদের পরিবারের সবাই এখন সমাজ সেবায় নিয়োজিত। আমরা যে দাতব্য প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি, সেগুলো এখন হাজার হাজার মানুষের কাজে আসছে। শান্তি এখন একটা মেধাবী তরুণী। সে আমাদের সাথে সমাজসেবার কাজে যোগ দিয়েছে। তার স্বপ্ন একদিন একটা বড় ডাক্তার হয়ে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া। পূর্ণিমা চায় শিক্ষক হতে। সে বলে, মা, আমি চাই যে প্রতিটা গরিব বাচ্চা শিক্ষা পাক। রাহুল আমাদের সমস্ত প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতার সাথে সাহায্য করছে। সে একটা দায়িত্বশীল তরুণ হয়ে উঠেছে। অভিজিৎ এখন আমাদের পরিবারের বন্ধু। সে নিয়মিত আমাদের সাথে দেখা করে। তার স্বপ্ন একটা তার দাদুর মতো একজন ইতিহাসবিদ হওয়া। আমি আর সুদীপ্ত এখন শুধু স্বামী স্ত্রী নই,
আমরা একসাথে একটা বড় সামাজিক আন্দোলনের নেতা। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এলাকার প্রতিটা গরিব পরিবারকে স্বাবলম্বী করে তোলা। কখনো কখনো মনে হয় এসব কি সত্যি? একটা সাধারণ দিন থেকে শুরু হয়ে আমাদের জীবন এত রূপান্তরিত হয়ে গেল। কিন্তু যখন আমি আমাদের স্কুলের বাচ্চাদের হাসি দেখি, আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া মানুষদের আনন্দ দেখি, তখন বুঝি এসবই সত্যি। আমাদের সেই গুপ্ত ঘরটা এখন আমাদের পারিবারিক মিউজিয়াম। আমরা সেখানে আমাদের পূর্বপুরুষদের সমস্ত স্মৃতি সংরক্ষণ করে রেখেছি। প্রতি সপ্তাহে একদিন আমরা সবাই মিলে সেখানে যাই এবং আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলি। আজ রাতে যখন আমি বিছানায় শুয়ে এইসব ভাবছি, মনে হচ্ছে আমার জীবনটা একটা অসাধারণ অ্যাডভেঞ্চার নোভেল। রহস্য, রোমাঞ্চ, পারিবারিক বন্ধন, সমাজসেবা সব মিলিয়ে একটা পূর্ণ জীবন। আর সবচেয়ে বড় কথা, আমি আজ গর্বিত যে আমি একজন বাঙালি মা। আমার সন্তানরা আমাদের ঐতিহ্য ধরে রেখেছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এই গল্প এখানেই শেষ নয়, এটা একটা নতুন শুরু। আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজ এগিয়ে নিয়ে যাবে, আর আমি নিশ্চিত তারা আরও অনেক রহস্য উন্মোচন করবে, আরও অনেক মানুষের কল্যাণ করবে। কারণ এটাই আমাদের বংশের ঐতিহ্য, মানুষের সেবা করা, সমাজের কল্যাণে কাজ করা। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে সোহেল। চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও, 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে প্রায় 2.5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না আগিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা
এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যেই তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কি সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই সোহেলের পুরনো সহকর্মী তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 6.5 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গো। সপ্তম অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝলে ব্যবসায় শুধু সাহস নাই, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব লোন শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল, করিম মামার লেন শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তম অধ্যায় প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে
সাহায্য করেছে কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টে জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আগে আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 18 অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গো। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনে এর সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজেল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। ও, তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। ও, মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 19 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি, জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না আগে। আমি তো তাই চাই। বাবা গো। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল।
সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আর 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একা না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার উঝা। আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে গিয়ে। অনুষ্ঠান শেষ হল, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর স্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22, গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে, 30 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো, তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহর ঘুরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সব সময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে।
ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাদল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকালো। থানুক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দুঃসম্পর্কের মামা, সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়ালো। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। সবকিছু দেখতে দেখতে তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু। গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগলো। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানালো, সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে আর একজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা। অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগলো। তোমার মা কেমন আছেন? তোমার বোন ভালো আছে? আপা, মার একটু গেটে বাদ আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা। আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করো। সোহেল সন্ধ্যা ছেটায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে। মামাকে? করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেক দিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামাকে। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে তোর জন্য। একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। ও, সোহেলের মনে আশার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে।
5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বটলোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধচ্যুত। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। ও, আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া। না, এসো। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। কই, সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা! রিকশা চালিয়ে 3,500 পেত, এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠে ভোর 5টায়, তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিমলামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার, বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল, সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল গো। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখালো। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, 1 জন অ্যাকাউন্টেন্ট, 1 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, 1 জন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে, তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাত, রল, তরকারি খেল, 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম গো। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠালো। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বট কাজ করতে পেরেছে। 4র্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ওই জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে কি? সোহেল ভাবল 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, মেসওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দেন। কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়? তাই? হ্যাঁ, 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়।
এখনো গ্রামের ছোঁয়া আছে, আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি। কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে। কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি। গু। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বট করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাবো। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব, একদিন ঘুরতে। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝে তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাট টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফেরে, কিন্তু সেদিন অফিস একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5,000 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5,000 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গো। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনো মতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থাম। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাইব। কিন্তু সোহেল রাজি হল না। ঠিক আছে, বাড়ি যেতে পারব। সে কোনো মতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন, সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টে সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে নাই। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না।
পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি? করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন, জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল। তার মোবাইল নেই, মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো। না ভাই, নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল বসো, সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল, আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো। জি স্যার, একটু একটু শিখেছি। গুড, ভালো। আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আরশাদ, আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গো। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসেব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি গো। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল, তার চোখ জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি গো। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ,
উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বোঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেল, জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল, সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে। সোহেলের পাঠানো টাকায় মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার, ছুটির দিন, সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না, কিন্তু আমার দোকান গো। শুক্রবার তোমার বাবা সামলাবে গে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউরের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারবো গো। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ নেশে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢেলে পড়ছে। আকাশ লাল কমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে। খিমিনা বলল, আমি তৈরি, যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোন পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা 10 বছর আগে। মা গ্রামে থাকেন, ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাসে 15,000 টাকা বেতন। ও, আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান, তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো, ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে, তোমার পরিবারকে জানতে হবে। জি জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। গুড। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিমা, মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। কি? ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে, আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন, আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে।
আমি জানি ও মিনাকে সুখে রাখবে। গুড। সোহেলের মা বললেন, বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। গুড। জানি মা গো। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে। রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,000, 2-1, মোট প্রায় 14,000 টাকা। বাঁচাতো মাত্র 1,000 খানিক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন, 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগলো। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকায়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গো। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই, ছোট ছোট। প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি, আর আলী সাহেবও আমাকে সাহায্য করবে। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। কি? আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে কি? 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই, তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। কি? জানি, কিন্তু এখন এটাই করতে হবে কুল। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজে। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আর একটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল। টিউশনে তার আয় বাড়ল 2,000 থেকে 3,500। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফেরত।
তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বেরোতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফেরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজ যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াতো, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে কি? সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিন্তু সপ্তাহে 1 দিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দেই, আমি ফুল টাইম চাকরি করি কি? না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবেই। কিন্তু তুমি? আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আগে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 5,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সেই করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 3,000 টাকা সোহেল একটা এনজিও থেকে লোন নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গো মিনা। তার হাত ধরল না। সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। ও মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গো। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিয়োগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমর পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, এ মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গো। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 100 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার,
আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গো। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিজা, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেক দিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে, সময় মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। গো। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার লেন শোধ করল, এনজিওর বাকি লেন শোধ করল। তারপর তার মাকে 5,000 টাকা পাঠালো। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করালো। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা, আরেকটাই ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো সোহেল, কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। 2জন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময় মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল, কখনো লাভ হতো, কখনো লস,
কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরের পরিস্থিতি ভালো হল। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ, ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো মেটেরিয়াল ব্যবহার করল, সময় মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখো সারা। সারা যখন জন্মালো, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা ১ মাস থেকে গেলেন, মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটা সারা, আরেকটাই অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। বাবা, আমি গ্রামেই থাকব, এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেখি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে, মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতা। শীঘ্রে ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮ তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালায়। সারা এখন ৪ বছরের, স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব,